and don't forget to subscribe my channel. P plus 1 by P is equal to 5 হলে PQ plus 1 by PQ এর মান কত? এখানে যেহেতু প্লাস দেয়া আছে P প্লাস, আমরা এটাকে যত মানটা দেওয়া থাকে তার উপর কিউব করব, এর উপর এখানে মাইনাস থাকলে এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, আর মাইনাস থাকলে এখানে প্লাস দেব। এরপর একটি সূত্রের 3 দিব এবং যে সংখ্যাটা সেটাকে গুণ করে দেবো 3 দিয়ে। তাহলে এখানে মান বেরোয় 3টা 5 গুণ করলে হয় 125 এবং 3 5 15। 125 থেকে 15 চলে গেলে থাকে 110। তাহলে এখানে সঠিক উত্তর দাঁড়াবে 110। add to the power 4 plus 4 এর উৎপাদক কি কি? এটাকে একদম সহজ, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। add to the power 4 plus 4 এর উৎপাদক বিশ্লেষণ। এটাকে আমরা প্রথমে ভাঙবো, অর্থাৎ প্রথম 4কে ভাঙলে হয় 2 দুগুণে 4 এবং শেষের 4কে ভাঙলে হয় 2 দুগুণে 4। অর্থাৎ এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে আমরা একটা সূত্র ফেলতে পারি, সেটা হলো a স্কয়ার মাইনাস প্লাস দিব এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে 2 দুগুণে 4 এটা মিলছে এবং এই 2 দুগুণে 4 এটা মিলছে, কিন্তু এটা অতিরিক্ত এসেছে এখানে 2 দুগুণে 4 স্কয়ার। সুতরাং 4 স্কয়ারটা যেহেতু অতিরিক্ত এসেছে, এটা আমরা শেষে মাইনাস করে দেব, অর্থাৎ 4a স্কয়ার আমরা মাইনাস করে দেব। এখন এতটুকু পর্যন্ত একটা সূত্র যায়, সেটা হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার। এবং এই 4 কেও ভাঙলে হয় 2a স্কয়ার। এখন এর মধ্যে দুটোর মধ্যে সূত্র যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার প্লাস 2a মাইনাস 2a। এখন আমরা এটাকে সাজিয়ে লিখলে হয় a স্কয়ার প্লাস 2a প্লাস 2 এবং এখানে হয় a স্কয়ার মাইনাস 2a প্লাস 2। তাহলে সঠিক উত্তর বেরোয়, উৎপাদক বিশ্লেষণ হয় a স্কয়ার প্লাস 2a প্লাস 2, আর একটা হলো a স্কয়ার মাইনাস 2a প্লাস 2। তাহলে সঠিক উত্তর a স্কয়ার প্লাস 2a প্লাস 2, a স্কয়ার মাইনাস 2a প্লাস 2। 6, 8, 10 এর গাণিতিক গড় হলো 7, 9 এবং গাণিতিক গড় 7, 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? আমরা প্রথমে এই সংখ্যাগুলোকে যোগ করে নিব। 6 আর 8 যোগ করলে হয় 14, 14 আর 10 24, আর 7 আর 9 যোগ করলে হয় 16। তাহলে 24 হতে আমার লাগে 8, তাহলে অপর সংখ্যাটি হবে 8, অর্থাৎ 7, 9 এবং 8 এর গাণিতিক গড়ের সমান। তাহলে সঠিক উত্তর হবে এখানে 8। এই অঙ্কটা আগে আমি কয়েকটা মডেলটি সমাধান করে দিয়েছি, তারপর আজকে আবার বলে দিচ্ছি। যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না? এটা একটা সূত্র হলো 100 ইন্টু আর, বৃদ্ধি পেলে যোগ হবে, অর্থাৎ 100 প্লাস 25। তাহলে 100 ইন্টু আর 100 প্লাস 25, এটাকে আমরা যোগ করলে পাই 125, আর যেহেতু এখানে আর এর মান 25 হবে, অর্থাৎ আর যত বৃদ্ধি পাবে তত এখানে আমরা গুণ করে দেব। তাহলে 25 100 হলো 2500। এখন 125 দুগুণে হয় 250, আর এখানে একটা শূন্য, অর্থাৎ 20%। অর্থাৎ তেলের ব্যবহার 20% কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না। একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত 3:1। এতে কি পরিমাণ সোনা মিশালে অনুপাত হবে 4:1? যেহেতু এটা একটা সহজ সূত্রের মধ্যে আমরা করতে পারি, যদি দুইটার অনুপাতের অন্তর যদি সমান না হয়, তাহলে আমরা সূত্র, যেহেতু এখানে 3 থেকে 1 গুলো বিয়োগ করলে হয় 2, 4 থেকে 1 বিয়োগ করলে হয় 3, অন্তর সমান নয়, সুতরাং আমরা একটা সহজ সূত্র প্রয়োগ করতে পারি। সেটা হলো যত দেয়া থাকবে টোটাল, সেটাকে আমরা প্রথম অনুপাত দ্বয়ের যোগফল দিয়ে ভাগ করে দেব। অর্থাৎ 3 এর একে হলো 4, 4 দিয়ে আমরা 16কে ভাগ করলে হয় 4 4 16। অর্থাৎ এতে কি পরিমাণ সোনা মেশাতে হবে? 4 গ্রাম।
4 গ্রাম, উত্তর হবে 4 গ্রাম। দুই ব্যক্তি একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী কাজটি 12 দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে? এটা একটা সহজ সূত্র হলো, যদি দ্বিতীয় ব্যক্তির কাজ বের করতে হয় সেটা আমরা প্রথমে সময়ের গুণফল 12 ইন্টু 8 এবং সময়ের বিয়োগফল 12 মাইনাস 8, এটা দিয়ে আমরা দ্বিতীয় ব্যক্তির কাজ বের করতে পারবো। 12 থেকে 8 চলে গেলে থাকে 4, আর এখানে থাকে 8, আর 8 12 96, অর্থাৎ এখানে হয় 96। 96কে আমরা 4 দিয়ে কাটবো, 4 দুগুণে 8, 4 6, 4 থাকে 1 অর্থাৎ 16, 4 4 16 অর্থাৎ 24। তাহলে এখানে সঠিক উত্তর হবে 24। দ্বিতীয় ব্যক্তি একই কাজটি 24 দিনে করতে হবে, সঠিক উত্তর হলো 24। আর যদি দুইজনের কাজ দেয়া থাকলে এবং দুইজনের একত্রে কাজের কথা বলে তাহলে শুধু এখানে যোগ হবে, অর্থাৎ সময়ের গুণফল প্লাস সময়ের যোগফল বাই সময়ের যোগফল। 1 থেকে 31 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? আমরা মৌলিক সংখ্যার নির্ণয়ের একটা সূত্র জানি, সেটা হলো 4 4 2 2 3 2 2 3 2 1। এখানে 10 পর্যন্ত, এখানে 20 পর্যন্ত, এখানে 30 পর্যন্ত। তো এখানে 30 পর্যন্ত আছে, 4 4 8 2 10, আর 31 যেহেতু নিজেই একটি মৌলিক সংখ্যা সুতরাং 11টি। 1 থেকে 31 পর্যন্ত মৌলিক সংখ্যার তাহলে রয়েছে 11টি, তাহলে সঠিক উত্তর হবে 11। 1 + 2 + 3 + 4 ... 19, অর্থাৎ 1 থেকে 99 পর্যন্ত মৌলিক সংখ্যার স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? আমরা জানি স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র হলো n × n + 1 ভাগ 2। তাহলে এখানে n হলো মোট পদ, 1 থেকে 99 পদ আছে 99টি, আর এখানে n হলো 99 + 1 ভাগ 2। 99 আর 1 যোগ করলে হয় 100 ভাগ 2। 2 দিয়ে 100কে ভাগ করলে হয় 50 দুগুণে 100। এখন আমরা 99কে 50 দিয়ে গুণ করলে হয় 0 0 5 নং 45 হাতে আছে 4, 5 নং 45 আর 4 হলো 49, অর্থাৎ 4950। তাহলে সঠিক উত্তর হবে 4950। সামুদ্রিকের ক্ষেত্রফল কত? সামুদ্রিকের ক্ষেত্রফল হলো ভূমি গুণ উচ্চতা। 1 2 3 5 8 13 21 34 এর ধারাটির পরবর্তী সংখ্যা কত? এটা হলো, দেখতে পাচ্ছি আমরা পাশাপাশি দুটো পদের যোগফল পরবর্তী সংখ্যার সমান, অর্থাৎ এখানে প্রত্যেকটা পাশাপাশি পদের যোগফল পরবর্তী সংখ্যার সমান। এটার যোগফল 21, আবার 21 আর 13 যোগ করলে 34, 34 আর 21 যোগ করলে হবে 55, তাহলে সঠিক উত্তর হবে 55। 60 জন লোক কোনো কাজ 18 দিনে করতে পারে, উক্ত কাজ 36 জন লোক কত দিনে করতে পারবে? তাহলে 60 জন লোক একটি কাজ করতে পারে 18 দিনে, তাহলে একজন লোক করতে পারবে গুণ হবে বেশি দিনে, আবার 36 জন লোক দিলে দিন কম লাগবে, অর্থাৎ 36 দিয়ে ভাগ হবে। এবার আমরা 18 দিয়ে 36কে ভাগ করলে হয় 18 দুগুণে 36, 2 দিয়ে আমরা যদি 60কে ভাগ করি তাহলে হয় 30 দুগুণে 60, অর্থাৎ 30 দিনে। সঠিক উত্তর হবে 30 দিনে। √p অনুপাত √z কে pz এর কি বলা হয়? এর দ্বিবিভাজিত অনুপাত বলা হয়, দ্বিভাজিত অনুপাত বলা হয়। রুট থাকার কারণে এটি দ্বিভাজ হয়েছে, এজন্য এটাকে দ্বিভাজিত অনুপাত বলা হয়। x + y = 12 এবং x - y = 2 হলে xy এর মান কত? এটা হলো, xy কে আমরা যদি ab ধরি তাহলে ab এর সূত্র হবে a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। এখন আমরা মান বসিয়ে দিলে x + y এর মান দেয়া আছে 12/2 হোল স্কয়ার, x - y এর মান দেয়া আছে 2/2 হোল স্কয়ার। 2 কে 2 দিয়ে ভাগ করলে হয় 1, 2 দিয়ে 12 কে ভাগ করলে হয় 6, অর্থাৎ এখানে হয় 6 6 36, আর 1 কে স্কয়ার করলে হয় 1। 36 থেকে 1 গেলে হয় 35, তাহলে এখানে সঠিক উত্তর দাঁড়াবে 35। একটি জারে দুধ ও পানির অনুপাত 5:1। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত লিটার?
যেহেতু দুধ ও পানির অনুপাত দেয়া আছে 5:1, আমরা ধরে নিই অনুপাতের সাধারণ রাশি x, অর্থাৎ 5x/1x, মানে x শুধু x যেটা। এখন দুধের পরিমাণ 8 লিটার বেশি, তাহলে আমরা এটা থেকে 5x থেকে আমরা x বাদ দিলে থাকে 4x। তাহলে আমরা লিখতে পারি দুধের পরিমাণ যেহেতু এখানে 4x বেশি হয়েছে, তাহলে আমরা লিখতে পারি 4x সমান 8। এবার আমরা x এর মান বের করলে 8কে 4 দিয়ে ভাগ করব, তাহলে হবে 2 দুগুণে 4। তাহলে x এর মান যেহেতু আমরা 2 পেয়েছি, তাহলে পানির পরিমাণ হবে 2 লিটার। এখানে 2 দিয়ে গুণ করলে 1কে 2 একে 2, অর্থাৎ পানির পরিমাণ হবে 2 লিটার। তাহলে এখানে সঠিক উত্তর হবে 2। দেয়া আছে পিতার বয়স পুত্রের দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি। পিতার বয়স 62 বছর হলে পুত্রের বয়স কত? ধরি পুত্রের বয়স হলো x, তাহলে পিতার বয়স হবে পিত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা, অর্থাৎ 2x, আরও 2 বছর বেশি, তাহলে পিতার বয়স হবে 2x + 2। এখন দেয়া আছে পিতার বয়স 62, তাহলে আমরা 2x + 2 সমান লিখতে পারি 62। তাহলে এখন আমরা এটাকে আমরা সমাধান করতে পারি। সমীকরণটিকে 2x এই পাশে 2 ওই পাশে নিয়ে গেলে 62 থেকে 2 চলে গেলে থাকবে 60। এই 60কে আমরা 2 দিয়ে ভাগ করলে x এর মান বেরোয় 30। তখন পুত্রের বয়স যেহেতু আমরা x ধরেছি, সুতরাং পুত্রের বয়স পেলাম 30। সুতরাং পুত্রের সঠিক বয়স হবে এখানে 30 বছর। 4x² + 9x² এর মান এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে? এটাকে আমরা এভাবে 2x² এবং 9x² ভাঙলে আমরা লিখতে পারি +3y²। 9y² কে ভাঙলে আমরা লিখতে পারি 3y²। এখন আমরা এখানে মাঝখানে একটা সূত্র বসিয়ে দেবো, সেটা হলো a² + 2 এর মান হবে 2x আর b এর মান হবে 3y। এখন আমরা দুটোকে গুণ করে দিলেই মাঝখানে আমরা পেলাম এখানে 2x, 2 × 2x × 3y। এই মাঝখানে যে সংখ্যাগুলি পেলাম এটাকে গুণ করে দিলেই আমরা বুঝতে পারবো কত যোগ করতে হবে। তাহলে 2 দুগুণে 4, 3 × 4 = 12x হয়। তাহলে আমাদের যোগ করতে হবে 12x হয়। তাহলে এখানে সঠিক হবে 12x হয়। একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসালে 3টি বেঞ্চ খালি থাকে, আবার প্রতি বেঞ্চে 3 জন করে ছাত্র বসালে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? ধরি ছাত্র সংখ্যা হলো x। প্রতি বেঞ্চে যদি 4 জন করে বসে, তাহলে 3টি বেঞ্চ খালি থাকে। তাহলে 3টি বেঞ্চ যেহেতু এখানে খালি থাকে, আমরা 3টি বেঞ্চ এখানে যোগ দিয়ে দেব। আবার প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। যেহেতু 6 জন দাঁড়িয়ে থাকতে হয়, 6 বিয়োগ দিয়ে দেব। এখন এটাকে আমরা সমাধান করি, লসাগু করব। x এর x 3 × 4 = 12, এখানে যা আছে তাই লিখব। এখন আমরা এটাকে আর গুণন করব, 4 দিয়ে এটাকে গুণ করলে হয় 4x, 4 × 6 = 24, 3 দিয়ে দুটোকে গুণ করলে হয় 3x আর 3 × 12 = 36। এখন আমরা এটাকে x গুলোকে একসাথে নিয়ে আসবো এবং সংখ্যাগুলোকে একসাথে লিখব। 4x - 3x এবং 36 সাথে 24 যোগ করে দেব। তাহলে এখানে 4x থেকে 3x চলে গেলে থাকে শুধু x, এবং 36 আর 24 হলো যোগ করলে হয় 60। সুতরাং ওই শ্রেণীতে মোট ছাত্র সংখ্যা হবে 60 জন। তাহলে সঠিক উত্তর হবে 60। 0, 1 এবং 2 ও 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? তাহলে আমরা প্রথমে এই সংখ্যাগুলো দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লিখব। প্রথমে সবচেয়ে বড় 2, 3, তারপরে 2, তারপরে 1, তারপরে 0। এরপরে
ক্ষুদ্রতম সংখ্যাটি হলো আমরা উল্টো করে লিখে দেবো, কিন্তু যদি শূন্য দিই তাহলে 4 অঙ্কের সংখ্যা হবে না, প্রথমে 1 দিব তারপরে 0, এরপরে 2, এরপরে দিব 3, এরপর আমরা এখানে বিয়োগ করব। বিয়োগ করলে 3 আছে 10 হবে 7 হলে, 3 আছে 11 হবে 8 হলে, হাতে 1, 1 আছে 2 হবে 1 হলে, 3 থেকে 1 চলে গেলে থাকে 2। তাহলে সঠিক উত্তর হবে 2187। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 4, 5 ও 3 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে আমরা এটাকে সহজভাবে করতে পারি। সেটা হলো ত্রিভুজগুলোর 3টি বাহু যেহেতু দেয়া আছে, ত্রিভুজের 3টি বাহুকে আমরা প্রথমে যোগ দিয়ে পরিসীমা বের করব। ত্রিভুজের পরিসীমা হলো 2s। এখন আমরা 3টি বাহুকে যোগ করলে পাই 4 যোগ 5 যোগ 3। তাহলে এখানে হবে 4, 5, 9 আর 3 12। তাহলে পরিসীমা হলো 12 আর অর্ধ পরিসীমা s এর মান বের করলে 12 কে আমরা 2 দিয়ে ভাগ করলে হয় 6। তাহলে আমরা এখানে অর্ধ পরিসীমা পেলাম 6। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল সমান আমরা জানি 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল সমান আমরা জানি, এটাকে যদি আমরা a ধরি, এটাকে b ধরি এবং এটাকে c ধরি, তাহলে আমরা একটা সূত্রের মাধ্যমে এটা করতে পারি। সেটা হলো √s ইনটু s মাইনাস a s মাইনাস b ইনটু s মাইনাস c। এই সূত্রের মাধ্যমে আমরা এটাকে সমাধান করতে পারি। এখন আমরা a b এর মান যথাক্রমে 4, 5, 3 এটি দেওয়া আছে আর s হলো 6, 6। এখন আমরা এটাকে সমাধান করব। 6 থেকে 4 বিয়োগ করলে থাকে 2, 6 থেকে 5 বিয়োগ করলে থাকে 1, 6 থেকে 3 বিয়োগ করলে থাকে 3। এখন আমরা সংখ্যাগুলোকে গুণ করব। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36, অর্থাৎ এখানে 36 হবে এবং 36 এর বর্গমূল করলে আমরা পাই 6। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে 6 বর্গমিটার। তাহলে এখানে সঠিক উত্তর হবে এখানে 6 বর্গমিটার। প্রদত্ত সমীকরণটিতে x ও y এর অনুপাত, অর্থাৎ x ও y এর মানের অনুপাত বের করার জন্য বলা হয়েছে। সুতরাং আমরা এর প্রথমে এটাকে r গুণ করব। 5 দিয়ে 3x কে গুণ করলে হয় 3 5 15x। এরপরে 5 দিয়ে 2y কে গুণ করলে হয় 5 দুগুণে 10y সমান 6 দিয়ে আমরা 2x এবং 3y কে গুণ করলে হয় 6 দুগুণে 12x প্লাস 3 6 18y। এখন আমরা এটাকে সমাধান করব। x গুলো x এর সাথে লিখে দিব, 15x মাইনাস 12x, 18y মাইনাস 10y। 15x থেকে 12x বিয়োগ করলে থাকে 3x, 18 থেকে 10 বিয়োগ করলে থাকে 8y। এখন আমরা সংখ্যাকে সংখ্যার নিচে নিয়ে যাব এবং চলককে চলকের নিচে নিয়ে আসবো। যেমন x এর নিচে চলে আসবে y আর 8 এর নিচে চলে যাবে 3। সুতরাং আমরা এটাকে আমরা এখানে অনুপাতটি পেলাম xy অনুপাত 8:3। তাহলে এখানে সঠিক উত্তর হবে 8:3। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরকম সহজ অঙ্ক আমরা প্রায় ভুল করে থাকি। সেটা হলো এই অঙ্কগুলোকে আমরা যখন গুণ করি তখন খেয়াল করি না যে এখানে শূন্য রয়েছে। যদি কোনো গুণের মাঝখানে, যেহেতু এখানে সবগুলো গুণ এবং মাঝখানে একটি শূন্য রয়েছে বা এগুলোর মধ্যে যে কোনো একটা সংখ্যা শূন্য থাকলে এটার গুণফল হবে 0। সুতরাং এর সঠিক উত্তর হবে 0। একটি বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে 16 বর্গমিটার, পরিধি দেওয়া আছে 8 মিটার, এর ব্যাসার্ধ কত মিটার? তাহলে এখানে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি আমরা পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার সমান দেওয়া আছে 16 আর এখানে পরিধি সমান দেওয়া আছে 2 পাই আর। আমরা পরিধিকে ব্যবহার করতে 2 পাই আর সমান 8। তাহলে এখানে ব্যাসার্ধ চেয়েছে। আমরা ব্যাসার্ধ যে কোনোভাবে বের করতে পারি। এখানে আমরা যেহেতু বৃত্তের ব্যাসার্ধকে আমরা r দিয়ে প্রকাশ করি, তাহলে r এর মান বের করতে হলে আমরা 8 কে 2 পাই দিয়ে ভাগ করে দেব। পাইয়ের মান হলো 3.2
1416, আর এখানে হলো 8। আমরা 8কে 2 দিয়ে ভাগ করলে হয় 4। কারণ 4কে আমরা এটা দিয়ে অনুপাত করলে হবে, 4কে আমরা এটা দিয়ে ভাগ করে যে সংখ্যাটি পাবো সেটা হলো বৃত্তের ব্যাসার্ধ r। 143 টাকাকে 2:4:5 ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বা অংশের অনুপাতের পার্থক্য করতে হবে। তাহলে আমরা এটাকে সবগুলোর মধ্যে x ধরে নিই, অর্থাৎ 2x অনুপাত 4x অনুপাত 5x। এখন আমরা সবগুলো অনুপাত যোগ করলে হবে 143। সবগুলোর যোগফল আমরা 143 লিখতে পারি। এখন অনুপাতগুলোর যোগফল হলে 2x 5x 4x 5x সমান হয় 4 2 6 আর 5 11x। 143, 143কে আমরা এখন 11 দিয়ে ভাগ করলে x এর মান পাবো 11কে 11 3 11 33। তাহলে x এর মান আমরা পেলাম 13। x এর মান আমরা 13 পেলাম। এখন ক্ষুদ্রতম অনুপাত হবে 13 দুগুণে 26, 13 দুগুণে হবে 26 ক্ষুদ্রতম অংশের অনুপাত, আর বৃহত্তম অংশ হলো এখানে 5x। তাহলে 5 13 65, 65 থেকে আমরা 26 বিয়োগ করে দেব। 6 আছে 15 হবে 9 হলে, 3 আছে 6 হবে 3 হলে, 39। এরকম ম্যাথ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইনশাল্লাহ আপনাদের সকল ধরনের ম্যাথ, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক, চলতি বিষয় সব নিয়ে আপনাদের সামনে হাজির হবে ইনশাল্লাহ রেগুলারলি। আপনারা আমার পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। গণিতের আরেকটি স্পেশাল মডেল টেস্টে আপনাদেরকে স্বাগতম। 0.25কে সামান্য ভগ্নাংশে পরিণত করলে হবে। আমরা প্রথমে এটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করার জন্য দশমিকের জন্য আমরা একটা 1 দিব এবং দশমিকের পরে 2 ঘর, যতটা দশমিকের ডানে যত ঘর থাকবে ততটা শূন্য দিব, যেহেতু 2 ঘর 2টো শূন্য, এবং দশমিক বাদ দিয়ে আমরা শুধু সংখ্যাটা লিখব। এখন এখানে পেলাম 25, 25 একে 25, 4 25 100, অর্থাৎ 4/1। তাহলে সঠিক উত্তর হলো 4/1। 1 ডজন আম 60 টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? যেহেতু 1 ডজন মানে 12টি, 12টি আমের ক্রয় মূল্য হলো 60 টাকা। তাহলে একটি আমের ক্রয় মূল্য হবে 60কে আমরা 12 দিয়ে ভাগ করব। তাহলে 5 12 5 টাকা। এখন 1 হালি মানে 4টি, তাহলে একটি আমের দাম 5 টাকা হলে 4টি আমের দাম হবে 4 5 20 টাকা। তাহলে 20 টাকায় আম ক্রয় করে 10% লাভে কত টাকায় বিক্রি করতে হবে? তাহলে 10% লাভ করতে হলে 100 টাকার আম বিক্রয় করতে হবে 110 টাকা। 1 টাকার আম বিক্রি করতে হবে 110 ভাগের 110 টাকা। আবার যেহেতু 20 টাকার আম ক্রয় করেছে, তাহলে 20 টাকার আম বিক্রি করতে হবে 110 গুণ 20 ভাগ 100 টাকা। এখন আমরা যদি এটাকে শূন্য দিয়ে কেটে নিই, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য বা কাটা, এখানে একটা শূন্য, এখানে শূন্য কাটা, 11 দুগুণে 22। তাহলে 22 টাকা যদি তিনি 22 টাকায় বিক্রয় করেন তাহলে তার 10% লাভ হবে। তিনি যেহেতু 20 টাকা দিয়ে 4টি আম কিনেছেন, তাহলে তার 22 টাকা বিক্রি করলে তার 10% লাভ হবে। 1 2 3 5 8 13 21 34 ধারাটির পরবর্তী সংখ্যা কত? দেখা যাচ্ছে এখানে পাশাপাশি দুটি পদের যোগফল পরবর্তী পদের সমান হচ্ছে, অর্থাৎ 1 আর 2 যোগ করলে হয় 3, আবার 3 আর 2 যোগ করলে হয় 5। আমরা পাশের সংখ্যাটি পাচ্ছি 3, 5 আর 3 8, 8 আর 5 13, 13 8 21, 21 8 34। এখন আমরা পরবর্তী সংখ্যা বের করতে হলে এই দুটো যোগ করে দেব। তাহলে 34 আর 21 যোগ করলে হয় 4 একে 5, 3 এর 2 5, 55। তাহলে পরবর্তী সংখ্যাটি হবে 55। একটি তেলপূর্ণ পাত্রের ওজন 32 কেজি এবং অর্ধেক তেল সহ পাত্রের ওজন হবে 20 কেজি। পাত্রটির ওজন কত? তাহলে দেয়া আছে এখানে তেলপূর্ণ পাত্রের ওজন হলো 32 কেজি, আর এখানে তেল সহ অর্ধেকের ওজন হলো 20 কেজি। তাহলে বাকি
যে ওজনটা থাকবে সেটা হলো শুধু তেলের ওজন, কারণ এখানে পাত্রের ওজন চলে গেছে, তাহলে এখানে তেলের ওজন থাকবে 12 কেজি। তাহলে যেহেতু অর্ধেক পাত্রে তেল থাকে 12 কেজি, তাহলে সম্পূর্ণ পাত্রে তেল থাকবে 12 × 24 কেজি। 12 × 24 কেজি। তাহলে সম্পূর্ণ পাত্রে যদি 24 কেজি তেল থাকে, তাহলে মোট পাত্রের ওজন হলো 32 কেজি। তো 32 থেকে আমরা 24 বিয়োগ করবো, তাহলে ফল হবে 8। তাহলে সঠিক উত্তর হবে 8 কেজি। একটি রাস্তায় 125 মিটার অন্তর বৈদ্যুতিক খুঁটি পোঁতা হচ্ছে। 8 কিলোমিটার দীর্ঘ রাস্তায় কতগুলো খুঁটির প্রয়োজন? তাহলে যেহেতু 8 কিলোমিটার সমান 8,000 মিটার, আর একটি খুঁটির থেকে আরেকটা খুঁটির দূরত্ব যেহেতু 125 মিটার, 125 দিয়ে 18কে আমরা ভাগ করব। ভাগ করলে হয়, এটাকে আমরা যদি ভাগ করে দিই তাহলে হয় 6 125 800, আর 5 125 500, অর্থাৎ আমরা যদি এটা দিয়ে আমরা ভাগ করে দিই তাহলে হবে 65টি, অর্থাৎ 65টি খুঁটির প্রয়োজন। চিনির মূল্য 25% বৃদ্ধি পায়। একটি পরিবারের চিনি খাওয়ার পরিমাণ এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবারের চিনি খাওয়ার বাবদ শতকরা কত কমলো? এটাকে আমরা একটা সহজ সূত্রের মাধ্যমে করতে পারি, সেটা হলো 100 ইন্টু আর, 100 প্লাস আর। এখানে 100 ইন্টু হবে, যেহেতু আর মানে যত পার্সেন্ট দেওয়া থাকবে তত 25, আর এখানে হবে 100 প্লাস 25। 100-র সাথে 25 গুণ করলে হয় 25 12500, আর 125কে আমরা যদি যোগ করি 100-র সাথে 125, 25কে 100-র সাথে যোগ করলে 125। এখন আমরা 125 দিয়ে আমরা যদি 250-এ ভাগ করি তাহলে এটা হবে 125 দুগুণে 250, আচ্ছা 125 দিয়ে 250-এ ভাগ করলে 125 দুগুণে 250 আর একটা শূন্য, অর্থাৎ 20%। অর্থাৎ চিনির, এটাকে আমরা কাটাকাটি আপনাকে এভাবে দেখে দিতে পারি, যেমন এখানে 100 ইন্টু 25, আর এখানে হলো 125, 5 25 125, 4 5 20 100, অর্থাৎ 20% দাম ওই পরিবারের চিনি খাওয়া বাবদ শতকরা 20% কমলো। আর যদি এখানে চিনির দাম 25% হ্রাস পেত, তাহলে অঙ্কটা হতো 100 ইন্টু 25 ভাগ 100 মাইনাস 25, তখন এরকম হতো। এই সূত্রের মাধ্যমে আমরা তখন বের করতাম, অর্থাৎ 100-র সাথে আমরা 25 গুণ করতাম এবং 100 থেকে 25 বিয়োগ করতাম, অর্থাৎ এখানে যদি হ্রাস পায় তাহলে বিয়োগ হবে, আর যদি বৃদ্ধি পায় তাহলে যোগ হবে। তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে অঙ্কটা করতে পারি সহজেই। 6 জন পুরুষ, 8 জন স্ত্রীলোক এবং একজন বালকের গড় বয়স হলো 35 বছর। পুরুষদের বয়সের গড় 48 বছর এবং স্ত্রীলোকদের বয়সের গড় 34 বছর। বালকের বয়স কত? তাহলে এখানে পুরুষদের বয়সের গড় দেওয়া আছে 48, তাহলে পুরুষের সংখ্যা হলো এখানে 6 জন। তাহলে 48কে আমরা 6 দিয়ে গুণ করব। 6টা 48, 8 হাতে আছে 4, 424 আর 4 88, 28, অর্থাৎ 288। আবার স্ত্রীলোক আছে 8 জন, তাহলে স্ত্রীলোকদের বয়সের গড় হলো 34, তাহলে স্ত্রীলোকদের বয়সের গড় 34। 34কে আমরা যখন 8 দিয়ে গুণ করবো, 4 8 32, 3 8 24 আর 3 27, অর্থাৎ 272। এখন এখানে পেলাম 288, আর এখানে 272, দুটো যোগ করে দেবো। 10 হাতে 8, 8 8 16, 6 হাতে আছে 1, 5, 560। এখন বালকটি সহ তাদের বয়সের গড় হলো 35 বছর। তাহলে যেহেতু 6 8 14 আর 1 15 জন মানুষ, তাহলে 35কে আমরা 15 দিয়ে গুণ করব। 35কে 15 দিয়ে গুণ করলে 5 5 25, 3 5 15, আর 2 17, 5 1 5, 3 1 3, 5 7 5 12, 4 1 5, 525। 525 থেকে আমরা 560 থেকে আমরা 525 বাদ দিলেই বালকের বয়স বের করতে পারবো। এখানে বিয়োগ করলে হয় 5 3 35, অর্থাৎ বালকের বয়স 35 বছর। এখানে একটি সঠিক উত্তর নেই, সঠিক উত্তর হবে 35 বছর।
10 বছর আগে করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক। যদি তাদের বর্তমান বয়সের অনুপাত 3:4 হয়, তবে বর্তমান তাদের মোট বয়স কত? ধরি বর্তমান বয়সের অনুপাত হলো 3x অনুপাত 4x। এখন 10 বছর আগে করিমের বয়স রহিমের বয়সের অর্ধেক। এখানে বর্তমান করিমের বয়স হলো 3x আর রহিমের হলো 4x। 10 বছর আগে করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক। তাহলে এখান থেকে আমরা যদি 10 বছর বিয়োগ করি তাহলে 10 বছর আগে চলে যাব, এবং রহিমের বয়স থেকে আমরা যদি 10 বছর বিয়োগ করে দিই তাহলে রহিমের যে বয়সটা ছিল 10 বছর আগে সেটা করিমের বয়স যেটা ছিল 10 বছর আগে, করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক। তাহলে রহিমের যে বয়সটা ছিল সেটার অর্ধেক ছিল করিমের, অর্থাৎ এটাকে আমরা অর্ধেক করলেই রহিমের বয়স করিমের বয়সের সমান পেয়ে যাব। তাহলে আমরা এটাকে লসাগু করলে আর গুণ করলে হয় 6x মাইনাস 20, 4x মাইনাস 10। 6x থেকে 4x বাদ দিলে থাকে 2x, আর 20 থেকে 10 বিয়োগ করলে থাকে 10। 10কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 5, x এর মান পেলাম 5। 5 দিয়ে আমরা এখানে গুণ করলে হয় 3 5 15, আর এখানে 4 5 20। তাহলে একজনের বয়স 15, একজনের 20। তাহলে বলছে তাদের মোট বর্তমান বয়সের গড়, তাহলে তবে তাদের মোট বয়স, তাহলে 20 আর 15 যোগ করলে হয় 35। তাহলে তাদের বর্তমান মোট বয়স হবে 35 বছর। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হলো 22/7। কোন ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি সমকোণী। x - 1/x এর মান 4 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত? আমরা যে মানটা দেওয়া থাকবে এটার উপর স্কয়ার করে এর সাথে 2 যোগ করে দেবো, কারণ এখানে যদি মাইনাস থাকে প্লাস করবো। 4 4 16 আর 2 18, সঠিক উত্তর 18 হবে। m এর মান কত হলে এটার একটি পূর্ণবর্গ হবে? এটা m এর মান বের করা একদম সহজ। আমরা এটাকে যদি a ধরি, a স্কয়ার মাইনাস 2 a, b কে 9 কে b ধরলে 3 স্কয়ার মানে 3 3 9, তাহলে b 9 এর মান হয় 3, 9 কে ভাঙলে, অর্থাৎ 3 হলে b, 2a b, তাহলে 3 দুগুণে 6 3 6 দুগুণে 12, তাহলে m এর মান হবে এখানে 12। তাহলে সঠিক উত্তর হবে 12। পৃথিবীর পরিধি কত? 360 ডিগ্রি। পৃথিবী হতে সূর্যের দূরত্ব, গড় দূরত্ব হলো 15 কোটি কিলোমিটার। এমন মজার মজার সব সমাধান পেতে কোথাও না যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সবগুলো ভিডিও দেখতে থাকুন, ইনশাআল্লাহ এখান থেকে কমন পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার আসা বীজগণিত অংশের সমাধান, অর্থাৎ বাছাই করা কতগুলো বীজগণিত, ইনশাআল্লাহ এখান থেকে কমন পাবেন। দেয়া আছে a minus 1 by a is equal to 4, তাহলে a স্কয়ার প্লাস 1 by a স্কয়ারের মান বের করতে বলেছে। যেহেতু আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হলো a প্লাস b, সরি মান অনুসারে এখানে সূত্র, মান যদি মাইনাস হয় তাহলে এখানে মাইনাস হবে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, আর এখানে মানটা যদি প্লাস থাকতো তো এখানে প্লাস আর এখানে মাইনাস হতো। এখন এই a উপরে নিচে ভাগ হয়ে যাবে, কাটা যাবে, এর মান হবে 4, এর উপর স্কয়ার প্লাস 2, ওকে 2, 4 4 16 আর 2 অর্থাৎ 18। তাহলে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ারের মান হলো 18। a মাইনাস 2b হোল কিউব এর মান কত? এটা হলো এটাকে a ধরবো, এটাকে b ধরবো, a মাইনাস b হোল কিউবের সূত্র ফেলাবো, তাহলে অঙ্কটা হয়ে যাবে। অর্থাৎ এখানে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার মাইনাস b কিউব, এই সূত্রটা ফেলে আমরা করতে পারি। এখন এক কিউব লিখবো 3 দুগুণে 6 a স্কয়ার b প্লাস
2 2 4 3 4 12 এ বি স্কোয়ার মানে 3 তে 2 গুণ করলে 8 বি কিউ। এখন এটাকে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে এ কিউব মাইনাস 8 বি কিউ প্লাস মাইনাস 6 এ স্কোয়ার বি প্লাস 12 এ বি স্কোয়ার। তাহলে সঠিক উত্তর এখানে হবে গ। বীজগণিতের এই অঙ্কটাও প্রায় বিভিন্ন পরীক্ষায় আসে, আপনারা দেখে নিন। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান এখানে বের করবো। যেহেতু এ প্লাস বি প্লাস সি এর মান 9, এ বি প্লাস বি সি প্লাস সি এর মান 31 দেওয়া আছে, তাহলে এটা একটা সূত্রের মাধ্যমে বের করতে পারি। সেটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। একটা সূত্র হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এই সূত্র ফেলে আমরা করতে পারি। এখন মান বসাবো, এর মান দেয়া আছে এখানে, এর মান দেয়া আছে 9, 9 বসাবো স্কোয়ার, এর মান দেয়া আছে 31, 9 নং 81, 31 দুগুণে 62, বিয়োগ করলে হয় 19। তাহলে এখানে আমরা সঠিক উত্তর পেলাম 19। এক্স মাইনাস 1 বাই এক্স এর মান 4 হলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান কত? এটাও আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফেলবো, অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হবে মানের মধ্যে যদি মাইনাস থাকে আমরা মাইনাস দিয়ে সূত্রটা ফেলবো, প্লাস থাকলে প্লাস দিয়ে ফেলবো। যেহেতু মাইনাস আছে মাইনাস দিয়ে লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 এ বি। এক্স এক্সে কাটা যাবে, এর মান হবে 4 স্কোয়ার প্লাস 2, অর্থাৎ 4 4 16 আর 2 18, এর মান 18। এটা আমরা সহজেই করতে পারি। আবার আমরা সহজে একটা সূত্রের মধ্যে বের করি। এখানে যত মান দেওয়া থাকবে এত তার উপরে স্কোয়ার দিব এবং প্লাস 2 দেব। যদি মাইনাস থাকে প্লাস 2 দেব। 4 4 16 আর 2 18, এভাবে করতে পারি। এটিও প্রায় বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা যায়। এম এর মান কত হলে 4x স্কোয়ার মাইনাস এম এক্স প্লাস 9 একটি পূর্ণবর্গ হবে? চলে এখানে আমরা এটা বের করতে পারি। এটা যেহেতু আমরা এটাকে ভাঙলে হয় এ, অর্থাৎ এ স্কোয়ার, এটাকে ভাঙলে হয় বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। 3 2 2 4 3 4 12। তাহলে এম এর মান আমার দরকার 12। এম এর মান 12 হলে এটা একটি পূর্ণবর্গ হয়। দেয়া আছে এ মাইনাস 1 বাই এ ইজ ইকুয়াল টু 3। তাহলে এ কিউব মাইনাস বি কিউ এর মান কত? তাহলে এ কিউব মাইনাস বি কিউ সূত্র আমরা লিখতে পারি যে এ মাইনাস বি হোল কিউ প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি। এ কাটা যাবে, এর মান হবে 3, এখানে পাওয়ার 3 আর এর মান 3। 3 3 9, 3 নং 27 প্লাস 3 3 9, অর্থাৎ 36। তাহলে সঠিক উত্তর হবে 36। আমরা এটা সহজে করতে পারি। এখানে যত মান দেওয়া থাকবে ততর উপরে কিউব দিয়ে প্লাস, আর যেহেতু এখানে মাইনাস থাকবে এখানে প্লাস দিয়ে 3, এবং যত সংখ্যা দেওয়া থাকবে এতকে গুণ করে দেবো। 3 দিয়ে এতকে গুণ করবো, অর্থাৎ 3 3 নং 27 আর এখানে 3 3 9, 36। আমরা এভাবে সহজে করতে পারি। x মাইনাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু 2 হলে x4 প্লাস 1 বাই x4 এর মান কত? এটা আমরা সূত্রের মাধ্যমে করতে পারি। যেমন 4কে ভাঙলে হয় 2 2 4, 4কে ভাঙলে হয় 2 2 4, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা ফেলতে পারি। স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। এখন আমরা এক্স স্কোয়ার কেটে দেবো। এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার দিব মাইনাস 2, একের 2। আবার এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেখে বসাবো। মানের মধ্যে যেহেতু এক্স মাইনাস 1 বাই এক্স আছে, আমরা এখানে এক্স মাইনাস 1 বাই এক্স লিখবো। এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার প্লাস 2 এ বি। এরপরে আমরা এখানে যেহেতু আরেকটা স্কোয়ার আছে এটা বাইরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো, মাইনাস 2 লিখবো। এর মান দেওয়া আছে 2 দিয়ে হোল স্কোয়ার দিব প্লাস এক্স এক্সে কাটা, আমরা ওইখানে একটা হোল স্কোয়ার দিব মাইনাস 2, 2 2 4 প্লাস 2 হোল স্কোয়ার
-2 2 4 আর 2 6 স্কোয়ার -2 6 6 36 36 থেকে আমরা 2 বিয়োগ করব, তাহলে থাকবে। প্রায় এই অঙ্কটি অনেক পরীক্ষায়, চাকরি পরীক্ষায় এসে থাকে, আপনারা বারবার দেখে নিন, ইনশাল্লাহ এটি যে কোনো চাকরি পরীক্ষা আপনি কমন পেতে পারেন। এখানে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 1 এর উৎপাদকের বিশ্লেষণ বের করবো। একটি উৎপাদকের বিশ্লেষণ বের করবো। আমরা এটাকে প্রথমে কমন নিতে পারি, এখান থেকে মাইনাস কমন নিলে থাকে ওয়াই স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস হয় মাইনাস, এখানে 2y, মাইনাসে মাইনাসে প্লাস। এরপর আমরা এখানে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র করতে পারি, কারণ এখানে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি এ স্কোয়ার, ওয়াইকে এ ধরলে -2 এ, 1কে বি ধরলে বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি, এটা যা আছে তাই, এটা আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার, ওয়াই হলো এ আর 1 হলো বি, এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমরা এটাকে এ ধরলে, এবার এটাকে বি ধরলে হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস, আর এটা হয়ে যাবে প্লাস, অর্থাৎ মাইনাস দিয়ে দুটোকে গুণ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা দেখি এখানে এটার সাথে কোন উত্তরটা মিলে, তাহলে এখানে সঠিক উত্তর হলো এক্স প্লাস ওয়াই মাইনাস 1। তাহলে এখানে আমরা দুটো উৎপাদকের মধ্যে এটার সাথে মিলছে, সুতরাং এটার একটি উৎপাদক হলো এক্স প্লাস ওয়াই মাইনাস 1। যদি 12 জন শ্রমিক 4 দিনে 2880 টাকা আয় করে, তবে 8 জন শ্রমিক কত দিনে সমপরিমাণ টাকা আয় করবে? তাহলে 12 জন শ্রমিক 4 দিনে আয় করে 2880 টাকা। তাহলে আমরা যেহেতু দিন চেয়েছে, তাহলে দিন শেষে চলে যাবে, তাহলে লিখবো আমরা 12 জন শ্রমিক 2880 টাকা আয় করে 4 দিনে। তাহলে 12 জনের জায়গায় যদি একজন শ্রমিক নেই, টাকা যদি 2880 টাকাই থাকে, তাহলে আয় করবে, একজন শ্রমিকের আয় করতে বেশি সময় লাগবে, এই জন্য 4কে আমরা 12 দিয়ে গুণ করব। এরপরে আবার 12 জনের জায়গায় যদি আমরা 8 জন শ্রমিক নেই, অর্থাৎ একজনের জায়গায় যদি 8 জন শ্রমিক নেই, তাহলে এই সেম 2880 টাকায় আয় করবে। একজনের জায়গায় 8 জন নিলে আয় একটু সময় একটু কম লাগবে। 4 দুগুণে 8, 2 দিয়ে 12কে ভাগ করলে হয় 6 দুগুণে 12। তাহলে এখানে আমরা উত্তর পেলাম 6 দিনে। তাহলে 8 জন লোক 6 দিনে এই সমপরিমাণ, অর্থাৎ 2880 টাকা আয় করবে, অর্থাৎ 2880 টাকা আয় করবে 6 দিনে। আপনারা বারবার আমার এই ভিডিওটি দেখে গণিতের সমাধানগুলো বুঝে নিন, ইনশাল্লাহ আপনারা যে কোনো চাকরি পরীক্ষায় খুব দ্রুত যে কোনো গণিতের সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। এই অঙ্কটিও প্রায় বিভিন্ন পরীক্ষায় দেখা যায়, আসতে দেখা যায়। ইনশাল্লাহ আপনারা এটি সমাধানটি আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আর এর আগের ভিডিওতে আমি এই অঙ্কের সমাধান দিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ আপনারা সবগুলি গণিতের মডেল টেস্ট এবং সবগুলো মডেল টেস্ট দেখে নিন, ইনশাল্লাহ আপনারা এখান থেকে কমন পাবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 20 কিলোমিটার ও 4 কিলোমিটার। নদীপথে 96 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পুনরায় যাত্রা স্থানে ফিরে আসতে সময় লাগবে। আমরা এটাকে একটা আগে বের করব যে স্রোতের অনুকূলে বেগ হবে, লঞ্চের বেগ, অনুকূলের বেগ, আমরা আগে দুটোর অনুকূলের বেগ বার করবো, এরপর প্রতিকূলের বেগ। অনুকূলে হলে যোগ করব, অর্থাৎ স্রোতের বেগ আর লঞ্চের বেগ দুটো যোগ করে আমরা অনুকূলের বেগ পাবো 24। এরপরে প্রতিকূলের যে বেগ হবে সেটা হলো পদার্থ যে বেগ, এটা থেকে স্রোতের বেগ বাদ দিলে আমরা প্রতিকূলের বেগ পাবো 16 কিলোমিটার। তাহলে আমরা অনুকূলের বেগ পেলাম 24 কিলোমিটার আর প্রতিকূলের বেগ পেলাম 16 কিলোমিটার। এখন আমরা একটা সহজ সূত্রের মাধ্যমে এটা করতে পারবো। এটা হলো
মোট দূরত্ব অর্থাৎ মোট দূরত্ব এখানে দেওয়া আছে 96 কিলোমিটার। তাহলে মোট দূরত্বকে আমরা অনুকূলের বেগ দিয়ে ভাগ করব। অনুকূলের বেগ এখানে আছে 24 দিয়ে ভাগ করব, প্লাস মোট দূরত্বকে আবার প্রতিকূলের বেগ দিয়ে ভাগ করবো, অর্থাৎ 16 আছে এখানে। এখন আমরা এটাকে সমাধান করলেই উত্তর পেয়ে যাব। 4 4 16, 4 2 8 1 9, অর্থাৎ 4 24 96, 16 দিয়ে গুণ করলে হয় 6 6 36, 6 1 6, 6 8 3 9, অর্থাৎ 6 বার যায় 96 মধ্যে। এখন 6 আর 4 যোগ করলে হয় 10, অর্থাৎ 10 ঘন্টা সময়ের মধ্যে এটি আবার একবার যে ফিরে আসতে সময় লাগবে 10 ঘন্টা। তাহলে সঠিক উত্তর হবে 10 ঘন্টা। সমাধানটি আপনারা বারবার দেখে নিন, ইনশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমাধান। একজন লোক সপ্তাহে 5,000 টাকা আয় করে এবং 4,500 টাকা ব্যয় করে। তার ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত হবে। যেহেতু তিনি সপ্তাহে 5,000 টাকা আয় করেন এবং 4,500 টাকা ব্যয় করেন, তাহলে তিনি সঞ্চয় করেন হলো 5,000 টাকা থেকে 4,500 টাকা ব্যয় করলে সঞ্চয় হবে 5,000 থেকে আমরা 4,500 বিয়োগ করে দিব, অর্থাৎ সঞ্চয় হবে 500 টাকা। তাহলে এখানে তিনি সঞ্চয় করছেন 500 টাকা, তার ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত। তাহলে ব্যয় হলো তার 4,500, অর্থাৎ 4,500 টাকা তিনি ব্যয় করছেন, আর সঞ্চয় করছেন এখানে 500 টাকা, কারণ তার মোট আয় হলো 5,000 টাকা। এখন দুটোর অনুপাত আমরা প্রথমে সংখ্যাগুলো গুণ করব। 3 একে 3, 3 3কে 9। এখন দেখব কতগুলো দশমিক রয়েছে এখানে। দশমিকের ডানে কয় ঘর রয়েছে? এখানে 3 ঘর, এখানে 1 ঘর, 4 ঘর, এখানে 1 ঘর, 5 ঘর। তাহলে এখানে 1 ঘর রয়েছে, আর 4টা শূন্য দিয়ে 5 ঘর বামে আমরা দশমিক দিয়ে দেব। এরপরে নিচে 2 একে 2, 3 দুগুণে 6। এরপর এখানে দেখব 2 2 4 আর 2 6, 6 ঘর একটা আছে, আর 5টা শূন্য দিয়ে 6 ঘর বামে দশমিক দিয়ে দিব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিচের মধ্যে 6 ঘর বামে দশমিক রয়েছে, এখানে 5 ঘর বামে দশমিক। তাহলে তো দশমিকের জন্য আমরা একটা 1 দিব, যেহেতু 6 ঘর বামে দশমিক, 6টা শূন্য দিয়ে গুণ করব 1-এর পরে। উভয় পক্ষে এখন আমরা 6টা করে শূন্য দিয়ে গুণ করব 1-এর পরে। এটাকে আমরা যখন 6টা শূন্য দিয়ে গুণ করব, তখন 1 2 3 4 5 6 ঘর বামে দশমিক চলে যাবে। অর্থাৎ তখন এটার মান হয়ে যায় 90। আর এটার জন্য আমরা 1 দিয়ে 6টা শূন্য দিয়ে গুণ করবো, তখন এটারও 6 ঘর বামে দশমিক আসলে, অর্থাৎ 6-এর পরে দশমিক মানে 6। এখন আমরা 6কে 90কে 6 দিয়ে ভাগ করলে হয় 6 15 90। তাহলে এখানে সঠিক উত্তর দাঁড়াবে 15, কিন্তু এখানে সঠিক উত্তর নেই, এখানে ভুল উত্তর দেওয়া আছে। একটি গ্রামের লোকসংখ্যা 6% বর্ধিত হয়ে 1484 হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল? যেহেতু যদি 6% বাড়ে, তাহলে আগে যদি থাকে 6% বর্ধিত হয়, পূর্বে বর্তমানে হবে 106, পূর্বে 100 জন হলে বর্তমানে হবে 106 জন। যেহেতু এখানে বলছে পূর্বের লোক সংখ্যা কত, তাহলে বর্তমান লোক সংখ্যা 106 জন হলে পূর্বে ছিল 100 জন, বর্তমানে 1 জন হলে পূর্বে ছিল 106 ভাগের 100 জন। আবার বর্তমানে যদি 1484 জন হয়, তাহলে 1484 দিয়ে আমরা গুণ করব, তাহলে পূর্বের লোক সংখ্যা পেয়ে যাব। এটাকে আমরা যদি কাটাকাটি করি, তাহলে আমরা এখানে সঠিক উত্তর পেয়ে যাই 1400। আচ্ছা, এটা যদি আমরা কাটি 106 দিয়ে 1484কে ভাগ করলে হয় 14। এবার 14 দিয়ে আমরা এটাকে গুণ করলে হয় 1400, 1400, তাহলে সঠিক উত্তর হবে 1400 জন। বৃত্তের কেন্দ্র হতে 24 সেন্টিমিটার দীর্ঘ, যা এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? এটাকে আমরা সহজে করতে পারি। 24 সেন্টিমিটার, যা বৃত্তের কেন্দ্র থেকে
লম্বের দৈর্ঘ্য হলো 5 সেন্টিমিটার, তাহলে এটার ব্যাসার্ধ চেয়েছে। তাহলে আমার এখানে পণ্য কোণ যেটা উৎপন্ন হয়েছে কেন্দ্র থেকে এই পর্যন্ত যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা হলো ওই উক্ত বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে লম্ব, এটা যদি আমরা ভূমি ধরি, তাহলে এটা যেহেতু সমান 2 ভাগে ভাগ করেছে, এটা ছিল 24 সেন্টিমিটার, এটা যেহেতু 2 ভাগে ভাগ হয়েছে তাহলে এটার মান হবে 12। তাহলে ভূমির মান হবে এখানে 12 সেন্টিমিটার। তাহলে লম্ব আর ভূমির মান আমরা অতিভুজে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে লিখতে পারি। সেটা হলো অতিভুজের মান বের করলে আমরা লম্ব আর ভূমির মানের উপর স্কয়ার করে দিলেই অতিভুজের মান বের করে দেব। বর্গ করলে আমরা বর্গমূল করলে পেয়ে যাবো অতিভুজের মান। লম্ব আর ভূমির স্কয়ার করে বর্গমূল করব। 12 বার 144, 5 পাঁচা 25। তাহলে 144 আর 25 যোগ করলে হয় 169। 169 এর বর্গমূল হলো 13 তেরো 169। তাহলে এখানে অতিভুজের মান আমরা পেয়ে এলাম 13। আর এই অতিভুজই হলো প্রদত্ত বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং ব্যাসার্ধকে আর দিয়ে বসালে আর সমান 13। তাহলে এখানে বলেছে যে প্রদত্ত বৃত্তের ব্যাসার্ধ কত হবে? 13 সেন্টিমিটার। আপনারা বারবার এই সমাধানটা দেখে নিন, ইনশাল্লাহ এখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কগুলো কমন পাবেন। সুতরাং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ 135 ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত হবে? আমরা সবসময় একটা জিনিস মনে রাখবো, যদি অন্তঃকোণের পরিমাণ 120 ডিগ্রি হয় তাহলে সেটা হবে ষড়ভুজ, আর যদি 135 ডিগ্রি হয় সেটা হলো অষ্টভুজ। এটা মনে রাখবেন আপনারা। একজন দোকানদার 10% লাভে একটি জিনিস 55 টাকায় বিক্রি করেন। জিনিসটির ক্রয়মূল্য কত? যেহেতু তিনি 10% লাভে একটি জিনিস 55 টাকায় বিক্রয় করেন, তাহলে জিনিসটির ক্রয়মূল্য আমাদের বের করতে হবে। 10% লাভে ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 110 টাকা। আবার ক্রয়মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 110 ভাগের 100 টাকা। আবার ক্রয়মূল্য বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয়মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয়মূল্য 110 ভাগের 100 টাকা। আবার বিক্রয় মূল্য 55 টাকা হলে আমরা 55 দিয়ে ক্রয় মূল্য বের করতে পারি। এখন 55 দুগুণে হলো 110, 50 দুগুণে 100, তাহলে জিনিসটির ক্রয় মূল্য তখন ছিল 50 টাকা। জিনিসটির ক্রয় মূল্য 50 টাকা। 1 থেকে 51 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড়, এটা আমরা একটা সহজ সূত্রের মধ্যে করতে পারি। যে সংখ্যাটা দেওয়া থাকবো শেষ এই সংখ্যা +1 ভাগ 2, তাহলে আমরা গড় পেতে পারি 51 আর 2 হলো 52। এটাকে আমরা যখন 2 দিয়ে ভাগ করব তার এর মান হবে 26। তাহলে 1 থেকে 51 পর্যন্ত সংখ্যাগুলোর গড় হবে 26। একজন মাঝি স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 3 মাইল যায়, আবার 3 ঘন্টায় যাত্রাস্থানে ফিরে আসে। তার মোট ভ্রমণের গড়বেগ গতিবেগ বা গড়বেগ কত? প্রতি ঘন্টায় গড়বেগ কত? এটা আমরা একটা সহজ সূত্রের মাধ্যমে করতে পারি। সেটা হলো 2mn প্লাস বাই m প্লাস n। 2mn বাই m প্লাস n। এখানে 2 যা আছে তাই থাকবে, 2 যা আছে তাই থাকবে। m এর মান হলো এখানে প্রথম যে সংখ্যাটা ঘন্টাটা দেওয়া থাকবে এটা, প্লাস দ্বিতীয় যেটা ঘন্টা তার থাকবে এটা। n এর মান হলো দ্বিতীয় ঘন্টার গুণফল। এবার দুটোর যোগফল, অর্থাৎ প্রথম ঘন্টা হলো 1 ঘন্টা, পরে হলো 3 ঘন্টা ফিরে আসে, এটা যোগ। 3 এর একে হলো 4, আর দুটো গুণ করলে 3 দুগুণে 6। তাহলে আমরা পেলাম 4 ভাগের 6 ঘন্টা। এটাকে আমরা যদি ভাগ করে দেই, 4 একে 4, বিয়োগ করলে থাকে 2, তাহলে আমরা উত্তর পাই 1/4/2। এখন এটাকে আবার ভাগ যায়, 2 দুগুণে 4, 4 একে 4, তাহলে সঠিক উত্তর হবে 1/2/1 ঘন্টা, অর্থাৎ 1.5 ঘন্টা। তাহলে গড় গতিবেগ হবে 1.5 ঘন্টা। প্রতি ঘন্টায় তার গড়বেগ হবে 1.5 কিলোমিটার। আশা করি আপনাদের সেটে আর কোনো সমস্যা থাকবে না। এখানে ইউর মান দেওয়া আছে 1 2 3 4 5, এর মান দেওয়া আছে 1 2 4, বি এর মান 2 4 5। এখানে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট বা কমপ্লিমেন্ট অফ এ এবং কমপ্লিমেন্ট অফ বি এর সংযোগ বের করতে হবে। তাহলে আমরা প্রথমে
কমপ্লিমেন্ট অফ এ এর মান বের করে নিই। কমপ্লিমেন্ট অফ এ সমান ইউ মাইনাস এ। ইউ হলো সার্বিক সেট, এখানে আমরা সার্বিক সেটের মান বসিয়ে দিব। সার্বিক সেটের মান আছে এখানে 1 2 3 4 5, আর এর মান দেওয়া আছে এখানে 1 2 1 2 4। তাহলে এর মান দেওয়া আছে 1 2 4। আমরা এখান থেকে 1 2 4 বাদ দিব, যেহেতু এখানে বাদ আছে ইউ থেকে এর মান বাদ, তাহলে 1 2 4 বাদ দিলে আমাদের থাকবে 3 5, 3 এবং 5। এবং বি প্রাইমের মান আমরা বের করে নিব। বি প্রাইম মানে হলো ইউ মাইনাস বি। এখানে ইউ এর মান আগের মতোই 1 2 3 4 5 মাইনাস বি এর মান হলো, বি এর মান দেওয়া আছে এখানে 2 4 5 2 4 5 2 4 5 আমরা বসিয়ে নেব। 2 4 5 এখান থেকে বাদ দিলে 2 4 5 বাদ দিলে হয় 1 3। এখন আমরা দুটোর মধ্যে সংযোগ করব, অর্থাৎ এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, এই দুটো সংযোগ রেট নেব। এ প্রাইমের মান আমরা পেয়েছি এখানে 3 5 এবং বি প্রাইমের মান আমরা পেয়েছি 1 3। এখানে আমরা এ প্রাইমের মান লিখব 3 5 এবং ইউনিয়ন দিয়ে বি প্রাইমের মান লিখব 1 3। তাহলে আমরা এই দুটোর মধ্যে শুধু কমন যায়, কমন আনকমন সবগুলি লিখব। 1 আনকমন, 3 দুটোর মধ্যে একটা লিখব এবং 5 1 3 5। তাহলে এখানে সঠিক উত্তর হবে 1 3 5। তার সঠিক উত্তর হবে গ। নিচের কোনটি বৃহত্তম? এখানে সবগুলো অপশনের মধ্যে বৃহত্তম সংখ্যা হলো 0.3, কারণ এখানে দেখা গেছে সবগুলো মানই যদি আমরা বের করি তাহলে এটা থেকে সূত্র হবে, সুতরাং এটাই বৃহত্তম সংখ্যা। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, 0.01 এর 1% হবে কত? ধরি 0.01 এর 1% সমান হলো x। এখন আমরা এর সমাধান করব। আমরা প্রথমে পয়েন্টের জন্য 1 দিব এবং পয়েন্টের বামের 2 ঘর আছে, ডানের 2 ঘর আছে, দুইটি শূন্য দিব এবং দশমিকটা উঠিয়ে নেব। এরপরে পার্সেন্টের জন্য আমরা 100 ভাগের 1 লিখব, এরপরে সমান লিখব x। তারপর এটাকে আমরা গুণ করে দিব। 100কে 100 দিয়ে গুণ করলে হয় 10,000, উপরে 1 একে 1 পাশে x। এখন আমরা এটাকে আর গুণ করলে 10,000 দিয়ে x গুণ করলে 10,000 x, আর x এর নিচে মনে মনে 1 আছে, 1 একে 1। এখন আমরা 1 কে 10,000 দিয়ে ভাগ করলে x এর মান পেয়ে যাব। 10,000 দিয়ে ভাগ করলে যেহেতু 4টা শূন্য, 4 ঘর বামে দশমিক চলে আসবে, 1 ঘর আছে আর 3টি ঘর দিয়ে দিতে হবে, অর্থাৎ 4 ঘর বামে দশমিক আসবে, অর্থাৎ x এর মান হবে 0.0001। তাহলে এখানে সঠিক উত্তর হবে 0.0001। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 2 3 4 5 ও 6 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে? তাহলে আমরা আগে এই সংখ্যাগুলো দিয়ে লসাগু করে নিই। লসাগু করলে আমরা পাই এখানে 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 3, 2 দিয়ে 4 কে ভাগ করলে 2, 6 কে ভাগ করলে 3, এবার 2 দিয়ে আর ভাগ যাবে না, 3 দিয়ে যাবে, 3 একে 3, 2 এ যায় না, 5 এ যায় না, 3 একে 3। এরপর আমরা এখানে সবগুলো গুণ করে দিব। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 12 60। অর্থাৎ যেহেতু 1 অবশিষ্ট থাকে, এই অবশিষ্ট এর সাথে যোগ করে দিব। যোগ করে দিলে সংখ্যাটি তখন দাঁড়ায় 61, অর্থাৎ 60 আর 1 61। তাহলে সঠিক উত্তর হবে এখানে 61, কারণ 61কে আপনি 2 দিয়ে ভাগ করলে
2 দিয়ে ভাগ করার পরে 30 দুগুণে 60 হবে এবং 1 থাকবে। 3 দিয়ে ভাগ করলে 3 বিয়োগ 60 1 থাকবে। 4 দিয়ে ভাগ করলে 4 15 60 1 থাকবে। 5 দিয়ে ভাগ করলে 5 5 12 60 1 থাকবে। 6 দিয়ে ভাগ করলে 6 10 60 1 থাকবে। অর্থাৎ আপনি এই সংখ্যাগুলো থেকে যদি 60 কে ভাগ করেন তাহলে প্রতি ক্ষেত্রে 1 থাকবে। সুতরাং সঠিক উত্তর হবে 60 যোগ 1 61। 2 8 18 32 ধারাটির পঞ্চম পদ কত হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি ধারা দুটোর মধ্যে প্রথম দুটোর মধ্যে ব্যবধান হলো 6, পরে 18 আর 8 এর মধ্যে ব্যবধান হলো 10, 32 আর 18 এর মধ্যে ব্যবধান হলো 14। তাহলে দেখা যাচ্ছে ব্যবধান 4 করে বাড়ছে, তাহলে পরেরটা ব্যবধান হবে 18। তাহলে 18 আর 32 যোগ করলে হবে 50। তাহলে ধারাটির পঞ্চম পদ হবে 50। তাহলে সঠিক উত্তর হবে